হ্যালো বন্ধুরা, WBCS অ্যান্ড PSC কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং ক্যালকাটা হাইকোর্টের LDA পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার উপযোগী একটা প্র্যাকটিস সেট দিয়ে এসেছি। অলরেডি আমি 2019 সালের যে ক্যালকাটা হাইকোর্টের LDA পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আপলোড করে দিয়েছি জেনারেল স্টাডিসের। যারা দেখোনি এখনও দেখে নিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটা কথা না বাড়িয়ে শুরু করা যাক। হু অ্যাপয়েন্টেড দ্য জাজ অফ দ্য হাইকোর্ট? হাইকোর্টের বিচারপতি কে নিয়োগ করছে? গভর্নর, প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিস অফ হাইকোর্ট। সঠিক উত্তর হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কিন্তু আমাদের হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন। আর হাইকোর্ট সম্বন্ধে আমরা ডিটেলে কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে জানতে পারি? 214 থেকে 231 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু আমরা হাইকোর্ট সম্বন্ধে জানতে পারি। আর এই যে এখানে যে প্রশ্নটা দিয়েছে যে হাইকোর্টের বিচারপতি কে নিয়োগ করেন, মানে হাইকোর্টের যে বিচারপতি নিয়োগ, এই যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমরা কত থেকে জানতে পারি? কত নম্বর আর্টিকেলে? 217 নম্বর আর্টিকেলে। আচ্ছা, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। যখন হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ হয় তখন রাষ্ট্রপতি কার সঙ্গে কনসাল্ট করে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং যে রাজ্যে হাইকোর্টে রাষ্ট্রপতি নিয়োগ হচ্ছে সেই রাজ্যের রাজ্যপাল বা গভর্নরের সাথে কিন্তু কনসাল্ট করে রাষ্ট্রপতি সেই রাজ্যের বিচারপতি বা প্রধান বিচারপতি নিয়োগ করে। এবারে এখানে প্রশ্নে দেওয়া আছে যে হাইকোর্টের বিচারপতি কে নিয়োগ করেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে যদি প্রশ্নে আসে, দেখো এটা দিয়েই দেবে যে হাইকোর্টের বিচারপতি রাষ্ট্রপতি নিয়োগ করে কার সঙ্গে কনসাল্ট করে। তাহলে তোমার অপশানে দেখলেও বিভিন্ন রকম অপশানের সঙ্গে দেওয়া আছে মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সেই সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। ঠিক আছে। আর যদি দেখা যায় যে রাষ্ট্রপতি কার সঙ্গে কনসাল্ট করে কোনো রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করে, প্রধান বিচারপতি নিয়োগ করার সময় দুজনের সঙ্গে কনসাল্ট করছে রাষ্ট্রপতি। একটা হচ্ছে সেই রাজ্যের রাজ্যপাল যে রাজ্যের হাইকোর্টে নিয়োগ হচ্ছে প্রধান বিচারপতি, আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর সেই যদি কোনো হাইকোর্টের সাধারণ বিচারপতি নিয়োগ হয়, মানে এখানে যে প্রশ্নটা এসছে, তখন রাষ্ট্রপতি তিনজনের সঙ্গে কনসাল্ট করছে। ওটা আমার দেওয়া হয়নি। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, একটা হচ্ছে যে রাজ্যের হাইকোর্টে বিচারপতি নিয়োগ হচ্ছে সেই রাজ্যের রাজ্যপাল, আর যে হাইকোর্টে বিচারপতি নিয়োগ হচ্ছে সেই হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কনসাল্ট করে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে। আর এগুলো তোমরা 217 নম্বর আর্টিকেলের মধ্যে পাবে। আর হাইকোর্ট সম্বন্ধে অনেক কিছুই দেওয়া যায়। তোমরা জানো যে হাইকোর্ট স্পেশাল রিট জারি করতে পারে, লেখো জারি করতে পারে, যেটা সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী করতে পারে, হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী করতে পারে। এগুলো পরে যদি সুযোগ পাই আমি দিয়ে দেবো। আরেকটা সেটা আমার আনার ইচ্ছা আছে। আরেকটা ক্ষেত্রে হাইকোর্টের যে বেতন, বিচারপতিরা যে বেতন পায়, এটা কিন্তু আমাদের রাজ্যের যে কনসলিডেন্ট ফান্ড সেখান থেকে পায়। আর কিন্তু যদি প্রশ্নে আসে যে ধরো হাইকোর্টের বিচারপতি বা প্রধান বিচারপতি রিটায়ার হয়ে গেছে, তখন যে পেনশনটা পাচ্ছে তখন কিন্তু আমাদের ভারত সরকারের যে সঞ্চিত তহবিল বা কনসলিডেট ফান্ড থেকে পায়। আর কিন্তু যখন তারা কাজ করছে, মানে তাদের যখন অবসরকালের আগে কিন্তু যা মাইনে পাচ্ছে সেটা কিন্তু আমাদের রাজ্যের কনসলিডেট ফান্ড বা সঞ্চিত তহবিল থেকে পাচ্ছে। আর ওই 62 বছর বয়সে জানো তোমরা হাইকোর্টের বিচারপতিরা রিটায়ারমেন্ট করার বয়স হচ্ছে 62 বছর বয়স। এগুলো তোমরা জানো, এগুলো তোমার কনস্টিটিউশন বই যা বই ফলো করো দেখে নিও। আচ্ছা, আমি এই সম্বন্ধে অন্য নোট দিয়ে ভালো কিছু নোট নিয়ে এসেছি হাইকোর্ট থেকে, যেগুলো তোমাদের অজানা, সেগুলোই নিয়ে এসেছি। আর ওগুলো তো তোমরা পাবে। আচ্ছা, এখানে একটা অন্য কোশ্চেন আমি আগে দিয়ে দিচ্ছি, ভূগোলের কোশ্চেন। কোলার গোল্ডফিল্ড আর লোকেটেড ইন, মানে KGF। তোমরা তো রিসেন্টলি সিনেমাও দেখেছো, মানে KGF নিয়ে তুলকালাম হয়ে গেছে, তোমরা জানো, আর কিছু বলার নেই। তা ভারতবর্ষের সোনা পাওয়া যায় কোন, অ্যাকচুয়ালি কোলার গোল্ডফিল্ড, এটা বলছে কোলার গোল্ডফিল্ড একটা কি সোনা খনি, কোথায় সেটা অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা। সঠিক উত্তর হবে কর্ণাটক। ঠিক আছে বন্ধুরা। আর এইখানেই একমাত্র ভারতবর্ষের সোনা পাওয়া যায়, মানে প্রায় 99% সোনা এই কোলার গোল্ডফিল্ড থেকেই পাওয়া যায়। ঠিক আছে। আর এটা কর্ণাটকে অবস্থিত। আর সিনেমাটা তো তোমরা দেখেছো, ওই সম্বন্ধে অনেক কিছু জানো। আচ্ছা, এই সম্বন্ধে এই নোটটা আমার আগে আনা ছিল, ওটা ঢুকে গেছে। আমি দিয়ে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হাইকোর্ট সম্বন্ধে। যদি প্রশ্নে আসে ভারতের প্রথম হাইকোর্টকে, ভারতের প্রথম হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট, যেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1 জুলাই 1862 সালে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার বার্নেস পিকক। ঠিক আছে। এবার এখানে একটা আমার প্রশ্ন মানে আমার একটা জিনিস মিস হয়েছে। 1861 সালের হাইকোর্ট ল অনুযায়ী কিন্তু প্রথম ভারতবর্ষে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। এবার তোমায় যদি প্রশ্নে আসে যে কোন অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়, তখন সঠিক উত্তর হবে হাইকোর্ট অ্যাক্ট 1861। হাইকোর্ট অ্যাক্ট 1861 সালের, মানে 1861 সালের হাইকোর্ট অ্যাক্ট অনুযায়ী, মানে যেটা ব্রিটেনে পাস হয়েছিল 1861 সালের হাইকোর্ট অ্যাক্ট অনুযায়ী কিন্তু কলকাতা, মাদ্রাজ ও তোমার বোম্বেতে কিন্তু 3টে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল।
হয়েছিল। এবং এই তিনটের মধ্যে সবথেকে প্রথমে প্রতিষ্ঠা হয় কলকাতা হাইকোর্ট, যেটা 1 জুলাই 1862 সালে। আর তোমার ম্যাড্রাস হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 26 জুন 1862। আর বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 14 আগস্ট 1862। মানে বুঝতেই পারছো তিনটের ভেতর সবথেকে আগে হয়েছিল কলকাতা হাইকোর্ট। তাহলে যদি বলে যে ভারতবর্ষের প্রথম হাইকোর্ট কোনটি, কলকাতা হাইকোর্ট। আর ম্যাড্রাস হাইকোর্ট দ্বিতীয়, সেটা 26 জুন 1862 সালে প্রতিষ্ঠিত হয়। আর বোম্বে হাইকোর্ট 14 আগস্ট 1862 সালে প্রতিষ্ঠিত হয়। এবং সবকটাই কিন্তু হাইকোর্ট অ্যাক্ট 1861 সালে হাইকোর্ট অ্যাক্ট অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছিল। আর ওই দুটো আমি দিই, লাগবে না। আচ্ছা, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে, প্রথম প্রধান বিচারপতি হচ্ছেন, আচ্ছা এখানে কিন্তু আমি একটা ভুল দিয়েছি, এখানে আমার আমার লেখাটা ভুল হয়ে গেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নয়, কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হচ্ছে স্যার বার্নেস পিকক, ঠিক আছে। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হচ্ছে স্যার বার্নেস পিকক, ওখানে প্রথম হবে, তোমরা বুঝতেই পারছো পড়ে। আচ্ছা, এবার যদি আসা যায় কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি, ঠিক আছে। মানে তোমরা তো জানো যে সুপ্রিম কোর্ট হাইকোর্টে একজন প্রধান বিচারপতি থাকে, আর বাকি তো অনেক সাধারণ বিচারপতি থাকে। যদি প্রশ্নে আসে যে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতিকে, তখন প্রথম প্রধান, ওটা প্রথম দেওয়াটা ভুলে গেছি, স্যার বার্নেস পিকক। আচ্ছা, যদি বলে যে কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি, মানে অ্যাজ এ মানে তোমার কি বলবো, প্রধান বিচারপতি নয়, সাধারণ বিচারপতি হিসাবে কে জয়েন করেছিলেন, শম্ভুনাথ পণ্ডিত। তিনি কিন্তু মানে শুধু কলকাতা হাইকোর্ট নয়, ভারতবর্ষের যতগুলো হাইকোর্ট ছিল তিনি প্রথম ভারতীয় যিনি বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তার কার্যকাল ছিল 1863 থেকে 1867 সাল। আচ্ছা, এইবার যদি প্রশ্নে আসে যে প্রথম কোন ভারতীয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়, তিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রথম, কলকাতা হাইকোর্ট শুধু নয়, এটা যদি প্রশ্নে আসে যে কোনো হাইকোর্টেরই হবে উনি, ঠিক আছে। এখানে যেহেতু কলকাতায় উনি হয়েছিলেন তাই জন্য কলকাতা দিয়েছি। যদি প্রশ্নে আসে যে ভারতীয় হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতিকে, তখন সঠিক উত্তর হবে রমেশ চন্দ্র মিত্র। তিনি 1886 খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়। এবং ভারতের যে কোনো হাইকোর্টেরই প্রথম ভারতীয় প্রধান বিচারপতি হচ্ছে রমেশচন্দ্র মিত্র। আর ভারতীয় হাইকোর্টের যে কোনো প্রথম ভারতীয় সাধারণ বিচারপতি হচ্ছে শম্ভুনাথ পণ্ডিত। এবার এখানে একটা বলার আছে, এই যে দেখছো রমেশচন্দ্র মিত্র, ইনি কিন্তু অস্থায়ী বা মানে অ্যাক্টিং চিফ জাস্টিস অফ হাইকোর্ট ছিলেন, ঠিক আছে। মানে হয় না অস্থায়ী, মানে ধরুন কেউ একজন নিযুক্ত হবে, তার আগে যে কার্যকালটা আছে সেই কার্যকালটাতে একজনকে অস্থায়ীভাবে বসিয়ে দিল। যেরকম দেখবে অনেক সময় মানে কোনো মন্ত্রী পোস্ট খালি হয়ে গেলে অস্থায়ী বসায়, এরকম আর কি। আচ্ছা, তাহলে যদি এটা তাহলে মনে রেখো, অপশানে রমেশচন্দ্র মিত্র যদি থাকে, তিনি প্রথম ভারতীয় প্রধান বিচারপতি হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট তথা ভারতীয় যে কোনো হাইকোর্টের 1886 খ্রিস্টাব্দে হয়েছিলেন, অস্থায়ী। আচ্ছা, এবার যদি প্রশ্নে আছে যে স্বাধীনতা পরবর্তী কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতিকে, মানে স্বাধীনতা পরবর্তী মানে একদম মানে আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্স, যখন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, শুধু ক্যালকাটা হাইকোর্ট নয়, মানে ধরো যে কোনো হাইকোর্টের, এবং যে কোনো হাইকোর্ট তথা কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি হলেন, মানে একদম স্থায়ী, মানে একদম উনি কিন্তু অ্যাক্টিং নয়, মানে তার তিনি কিন্তু মানে কি বলবো, তার সঠিক ক্রমের জন্য মানে পুরোপুরি স্থায়ী, মানে স্থায়ী বিচারপতি, যদি সঠিক ভাষাটা নির্বাচন করা যায়। মানে এই যে দেখছো রমেশচন্দ্র মিত্র, ইনি কিন্তু প্রথম ভারতীয় প্রধান অস্থায়ী বিচারপতি, কিন্তু অস্থায়ী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। আর আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্স প্রথম ভারতীয় প্রধান স্থায়ী বিচারপতি ছিলেন ফণীভূষণ চক্রবর্তী। তার কার্যকাল ছিল 1952 থেকে 1958 সাল, তোমরা পড়লেই বুঝতে পারবে। আর কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন টি.এস. শিবজ্ঞানম, ঠিক আছে। বহুত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবকটাই তোমাদের কিন্তু আসবে, শুধু তোমরা এই জায়গাটা আমার একটু লিখতে ভুল হয়ে গেছে যে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার বার্নেস পিকক, এটা ভালো করে মনে রেখো যে প্রথম প্রধান বিচারপতি যদি আসে কলকাতা হাইকোর্টের, তথা কলকাতা হাইকোর্টের কে, স্যার বার্নেস পিকক। আর বর্তমান বিচারপতি হচ্ছে টি.এস. শিবজ্ঞানম। আচ্ছা, এবারে আসা যাক কলকাতা হাইকোর্টের ধরো যে জুরিসডিকশন বা মানে জুরিডিকশন বা ক্ষমতাধীন এলাকা, মানে এমন মানে ধরো কিছু হাইকোর্ট আছে তাদের কিন্তু ধরো যে হাইকোর্ট সেই হাইকোর্ট, যে রাজ্যে হাইকোর্ট সেই রাজ্যটাই তার এলাকার মধ্যে পড়ে। আবার এমন কিছু হাইকোর্ট আছে যে ভারতবর্ষে যে হাইকোর্ট সেই রাজ্য ছাড়াও কিন্তু আরও অনেক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু তার ক্ষমতাধীন এলাকা বা জুরিসডিকশনের মধ্যে পড়ে। আচ্ছা, এটা একটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগেও আমি দিয়েছি মিসলেনিয়াসের সময়। কলকাতা হাইকোর্ট, তাহলে কলকাতা হাইকোর্টের মধ্যে ক্ষমতাধীন কে কে, মানে কলকাতা হাইকোর্টের মধ্যে কোন কোন এলাকা আছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ,
আর একটা হচ্ছে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর এর অবস্থান তো তোমরা জানো যে কলকাতা হাইকোর্ট তো আমাদের কলকাতাতেই অবস্থিত। আর এর যে অস্থায়ী বেঞ্চ এটাও আসতে পারে, এটা আমার লেখা হয়নি, এটা দু জায়গাতে আছে, একটা হচ্ছে জলপাইগুড়ি আর একটা হচ্ছে আমাদের পোর্ট ব্লেয়ার, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত তোমরা জানো। এর অস্থায়ী যে বেঞ্চ দুটো, একটা জলপাইগুড়িতে আছে আর একটা তোমার পোর্ট ব্লেয়ারে আছে, ঠিক আছে বন্ধুরা। আর এর জুরিডিকশনের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও আন্দামান নিকোবর পড়ে। আচ্ছা, এবার দেখে নাও হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? আন্না চান্দি। এবারে অনেক জায়গায় এই স্পেলিংটা তোমরা কিন্তু আন্না চণ্ডীও দেখতে পারবে, আন্না চণ্ডী দেখতে পারবে। ওই জন্য আমি কিন্তু যে স্পেলিংয়ে একটু কনফিউশন থাকে দেখবে আগাগোড়াই, আমি তার কিন্তু ইংলিশটাও দিয়ে দিই, বাংলাটাও দিয়ে দিই, কারণ অনেক জায়গায় আন্না চণ্ডী বা আন্না চান্দি দুটোই কিন্তু একই। শুধু মনে রাখো যে ভারতীয় বর্ষের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি, সাধারণ বিচারপতি কিন্তু, প্রধান বিচারপতি নয়, প্রথম মহিলা বিচারপতি ছিলেন আন্না চান্দি, যার কার্যকাল ছিল 1959 থেকে 1967 সাল অবধি। এবং তিনি কোন হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছিলেন? কেরালা হাইকোর্টের। ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন আন্না চান্দি বা আন্না চণ্ডী, যেটাই তোমরা বলো। 1959 থেকে 1967 সাল কার্যকাল, কেরালা হাইকোর্টে কিন্তু তিনি বিচারপতি হিসাবে নিয়োগ ছিলেন। আচ্ছা, এইবারে আসা যাক যে হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি, মানে হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? তিনি হচ্ছেন লীলা শেঠ। তার কার্যকাল ছিল 1991 থেকে 1992 সাল। তিনি কিন্তু হিমাচল প্রদেশ হাইকোর্টে কিন্তু প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন 1991 থেকে 1992 সালের মধ্যে, ঠিক আছে বন্ধুরা। খুবই গুরুত্বপূর্ণ সব কোশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছি, এইগুলো প্রতিকটাই গুরুত্বপূর্ণ। শুধু প্রথম প্রধান বিচারপতি ওটা প্রথম লেখা হয়নি, ওটা ভালো করে মনে রেখো। আর এই মহিলাগুলো তো ভালো করে মনে রেখো। আচ্ছা, এবারে দেখে নাও যে কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতির সংখ্যা কতজন? 72 জন, ঠিক আছে। ওটা মানে স্যাংশনাল যেটা 98 জন মতো করা আছে, কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতির সংখ্যা হচ্ছে 72 জন, ঠিক আছে। এটাও ভালো করে মনে রেখো। আচ্ছা, বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কটা? 25টি। বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা হচ্ছে তোমার 25টি, ঠিক আছে। এলাহাবাদ, আর যদি আসে যে প্রশ্নে, তাহলে বুঝতেই পারছো বর্তমানে যদি আসে যে ভারতে কতগুলো হাইকোর্ট আছে? 25টি। যদি আসে যে কোন হাইকোর্টের বিচারপতির সংখ্যা সর্বাধিক, সঠিক উত্তর হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট, ঠিক আছে বন্ধুরা। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির সংখ্যা সর্বাধিক বর্তমানে 160 জন। আর কোন হাইকোর্টের বিচারপতির সংখ্যা সর্বনিম্ন? সঠিক উত্তর হচ্ছে সিকিম হাইকোর্টের বিচারপতির সংখ্যা সর্বনিম্ন 3 জন। তাহলে সব থেকে বেশি এলাহাবাদ হাইকোর্টে আর সব থেকে কম হচ্ছে সিকিম হাইকোর্টে। আচ্ছা, কলকাতা হাইকোর্টটাও ভালো করে মনে রেখো। আর যদি আসে যে কোন হাইকোর্টের জুরিসডিকশন বা ক্ষমতাধীন এলাকা সব থেকে বেশি, কোন হাইকোর্টের জুরিসডিকশন বা ক্ষমতাধীন এলাকা সব থেকে বেশি, সেটা হচ্ছে তোমার হবে তোমার গুয়াহাটি হাইকোর্ট, যেটা কিন্তু তোমার গুয়াহাটিতে জানো আসামে অবস্থিত, যার আন্ডারে কিন্তু 4টে রাজ্য আছে। মানে গুয়াহাটি হাইকোর্টের যে জুরিসডিকশন বা ক্ষমতাধীন এলাকা, তার ভেতরে কিন্তু 4টে রাজ্য আছে, যেমন অসম, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ঠিক আছে বন্ধুরা। তাহলে যদি আসে যে কোন হাইকোর্টের ক্ষমতাধীন এলাকা বা জুরিসডিকশন সব থেকে বেশি, তখন সঠিক উত্তর হবে গুয়াহাটি হাইকোর্ট। তার আন্ডারে কোন কোন রাজ্য আছে? আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। যেমন ধরো বোম্বে হাইকোর্টের আন্ডারেও কিন্তু তোমার ধরো মহারাষ্ট্র আছে, মহারাষ্ট্র তো আছেই, তার সঙ্গে গোয়া আছে, দাদরা ও নগর হাভেলি আছে, দমন ও দিউ আছে, মানে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল আছে আর দুটো অঙ্গরাজ্য আছে। এবার ধরো যে দাদরা ও নগর হাভেলি আর দমন ও দিউ কিন্তু আর দুটো কেন্দ্রশাসিত অঞ্চল নেই, তোমরা জানো। ওটা কিন্তু এখন একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। দাদরা নগর হাভেলি, দমন ও দিউ কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চল, এবং মহারাষ্ট্র ও গোয়া কিন্তু এই 3টে নিয়ে কিন্তু বোম্বে হাইকোর্টের আন্ডারে আছে। যেমন ধরো কেরালা হাইকোর্টের আন্ডারে আছে কেরালা ও লাক্ষাদ্বীপ, ঠিক আছে। যেমন ধরো তোমার জম্মু কাশ্মীরের হাইকোর্টের আন্ডারে আছে জম্মু কাশ্মীর ও লাদাখ, যেহেতু ভাগ হয়ে গেছে তোমরা জানো। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে। আমি যে নোটগুলো দিয়েছি এইগুলোই মনে রেখো, তোমাদের কাজে আসবে। তো চলো পরের প্রশ্ন বন্ধুরা। আচ্ছা, দ্য অ্যামেন্ডিং প্রসেস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ কন্টেন্ট ইন আর্টিকেল। আচ্ছা, হাইকোর্ট সম্বন্ধে আমি যে কোশ্চেনগুলো দিলাম, মানে এইগুলো আর এইগুলো তোমরা কিন্তু জলের মতো মুখস্থ করে নিও, এর থেকে তোমরা কোশ্চেন কমন পাবেই মাস্ট। আচ্ছা, চলো পরের প্রশ্ন। সরি বন্ধুরা। আচ্ছা, দ্য অ্যামেন্ডিং প্রসেস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ কন্টেন্ট ইন আর্টিকেল, মানে যে সংবিধান সংশোধন, এটা কত নম্বর আর্টিকেলে আছে? 368, 370, 226, 352। সঠিক উত্তর হচ্ছে, তোমরা জানো বহুবার নোট দিয়েছি, 368 নম্বর আর্টিকেলে কিন্তু অ্যামেন্ডমেন্ট সম্বন্ধে যাবতীয় তথ্য দেওয়া আছে। আর এই যে সংবিধান সংশোধন, এই যে প্রসেসটা ভারতবর্ষ কোন সংবিধান থেকে গৃহীত হয়েছিল? দক্ষিণ আফ্রিকা থেকে। এটা কি মানে জানো যে তোমরা এক একটা জিনিস ভারতবর্ষের সংবিধানে এক একটা দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছিল, সেরকমই আমাদের বন্ধুরা সংবিধান সংশোধন এটা কিন্তু দক্ষিণ আফ্রিকা সংবিধান সংশোধন প্রক্রিয়া থেকে গৃহীত হয়েছে। দুটোই খুব গুরুত্বপূর্ণ। ঝুম মিনস a folk dance, a type of cultivation, name of a river valley, a tribe. ঝুম মিনস a type of cultivation. ঝুম মানে হলো এটা চাষের পদ্ধতি, মানে এটা কৃষির পদ্ধতি, ঠিক আছে বন্ধুরা।
ঝুম মানে একটা কৃষির পদ্ধতি। দ্য ড্রেন থিওরি বা নিষ্কাশন বা নির্গমন তত্ত্ব ওয়াজ ফার্স্ট সাজেস্টেড বাই, তোমরা পড়েছো ওটা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যায়। দাদাভাই নৌরোজি, এটা বাংলায় লিখে ফেলেছি, মহাত্মা গান্ধী, অরবিন্দ ঘোষ, জওহরলাল নেহরু। সঠিক উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। তাই দ্য ড্রেন থিওরি। এবারে যদি আসে যে ড্রেন, মানে তোমার যদি আসে যে সম্পদ নির্গমন তত্ত্ব বা শুধু নির্গমন তত্ত্ব বা সম্পদ নির্গমন তত্ত্ব, দুটোই একই, যেটাই দেবে তোমরা একই উত্তর হবে, ওটা জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। এখানে যেরকম দিয়েছে ধরো দ্য ড্রেন থিওরি, ওয়েলথ অ্যান্ড ড্রেন থিওরিও দিতে পারে। এবার ধরো সম্পদ নির্গমন তত্ত্ব বাংলায় যদি আসে এরকম থাকবে। তাহলে দ্য ড্রেন থিওরি ওয়াজ ফার্স্ট সাজেস্টেড বাই, এটা হচ্ছে দাদাভাই নৌরোজি, এটা কিন্তু দিয়েছিল। দাদাভাই নৌরোজির একটা বিখ্যাত বই, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ওখানেই দিয়েছিলেন সম্ভবত এই তত্ত্বটা উনি, এই সম্পদ নির্গমন তত্ত্বটা। তো চলো পরের প্রশ্ন বন্ধুরা। আগের দিন কিন্তু এই দাদাভাই নৌরোজি সম্বন্ধে অনেক নোট দিয়েছি, আগেও দিয়েছি। শ্রী নরেন্দ্র মোদী ওয়াজ ড্যাশ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া 14th, 15th, 12th, 11, মানে নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের কততম প্রধানমন্ত্রী? সঠিক উত্তর হচ্ছে 14তম প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী হচ্ছে ভারতবর্ষের 14তম প্রধানমন্ত্রী, ঠিক আছে বন্ধুরা। আর ভারতবর্ষের সবথেকে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী যেটা মিসলেনিয়াসে এসেছিল সেটা হচ্ছে জওহরলাল নেহরু। আর সবথেকে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু গুলজারিলাল নন্দা। উনি দুবার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন, মানে প্রধানমন্ত্রীর চেয়ারে কিন্তু উনি দুবার বসেছিলেন, দুবারই 13 দিনের জন্য বসেছিলেন। মানে গুলজারিলাল নন্দা দুবার ভারতবর্ষের কিন্তু প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন, কিন্তু দুবারই 13 দিনের জন্য বসেছিলেন। এরপরে সব থেকে কম দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। জানো যে অটল বিহারী বাজপেয়ী কিন্তু একবার 6 বছরের জন্যও ছিলেন, কিন্তু প্রথম দিকে মানে 98 এরাতে, মানে 97, 98 এরা, এই সময়টায় যতদূর আমার মনে পড়ছে, আমরা তখন স্কুলে পড়তাম, উনি কিন্তু 16 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপর কিন্তু উনি আবার কিন্তু ওখানে অনেক ঘটনা ঘটেছিল রাজনৈতিক। আর কিন্তু সব থেকে কম কিন্তু হচ্ছে গুলজারিলাল নন্দা 13 দিনের জন্য দুবারই প্রধানমন্ত্রী হয়েছিলেন, 13 দিনের জন্য। আর অটল বিহারী বাজপেয়ী জি একবার 16 দিনের জন্য হয়েছিলেন। আর তারপর হয়তো 5-6 বছরের পূর্ণ সময়ের জন্য হয়েছিলেন। আর আমাদের গুলজারিলাল নন্দাজি কিন্তু দুবারই 13 দিনের জন্য হয়েছিলেন। তেহরি ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন হুইচ রিভার? তেহরি ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? যেন মিসলেনিয়াসে এসেছিল যে উচ্চতম বাঁধ কোনটা, এরকম গঙ্গা, ভাগীরথী, গোদাবরী, ঘরগড়া। সঠিক উত্তর হচ্ছে ভাগীরথী। তোমরা জানো তেহরি ড্যাম তাহলে কোন নদীর ওপর নির্মিত? ভাগীরথীর ওপর, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত, এবং এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া। হাইয়েস্ট শুধু নয়, লার্জেস্ট ড্যামও কিন্তু আমাদের হচ্ছে তেহরি ড্যাম। লার্জেস্ট অ্যান্ড হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া ইজ তেহরি ড্যাম, ঠিক আছে, হুইচ ইজ কনস্ট্রাক্টেড অন ভাগীরথী রিভার, ঠিক আছে। আর এই সম্বন্ধে আমি জেনেছি ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ, লংগেস্ট ড্যাম অফ ইন্ডিয়া ইজ তোমার আমাদের হীরাকুদ বাঁধ, যেটা কিন্তু মহানদী নদীর ওপর অবস্থিত, এবং কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা রাজ্যের ওপর অবস্থিত। আর যদি কখনো প্রশ্নে আসে যে মাধ্যাকর্ষণ বাঁধ, বা প্রশ্নটা ভালো করে দেখে নেবে, ইনি আমাকে একজন কমেন্টও করেছিলেন যে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম আর হাইয়েস্ট নর্মাল যদি দেওয়া থাকে যে হাইয়েস্ট ড্যাম কোনটা, তখন কিন্তু হচ্ছে তেহরি ড্যাম। আর যদি এইটা উল্লেখ করা থাকে যে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম বা হাইয়েস্ট স্টেট গ্র্যাভিটি ড্যাম, তাহলে সঠিক উত্তর হবে ফাগড়া ড্যাম, যেটা শতদ্র নদীর ওপর অবস্থিত হিমাচল প্রদেশে। আর এই বাঁধ দ্বারা একটা জলাধার সৃষ্টি হয়েছে, সেইটাকে গোবিন্দ সাগর বলা হয়। খুব গুরুত্বপূর্ণ নোটগুলো দেখে নিও। মানে ভাগড়া ড্যামের যে জলাধারটা সৃষ্টি হয়েছে সেটাকে গোবিন্দ সাগর বলা হয়। এটা কিন্তু আমাদের হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম, ঠিক আছে, ইন্ডিয়াতে। হু ওয়াজ দ্য মাদার অফ শিবাজি? ছত্রপতি শিবাজি মহারাজের মাতার নাম কি ছিল? মুরা, কুমার দেবী, জিজাবাই, সুব্রদাঙ্গী। সঠিক উত্তর হচ্ছে জিজাবাই, ঠিক আছে বন্ধুরা। জিজাবাই হচ্ছে শিবাজির মাতা ছিলেন। এইখানে আর একটা নোট আমি সবার কার মাতা এটা দিব ভুলে গেছি, তাও বলে দিচ্ছি, আমি একটু লিখে নিও। মুরা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্যের মাতা ছিলেন। কুমার দেবী হচ্ছেন সমুদ্রগুপ্তের মাতা ছিলেন। আর সুভদ্রাঙ্গী, ইনি যে 4 নম্বর অপশানে আছেন, সুভদ্রাঙ্গী, ইনি কিন্তু সম্রাট অশোকের মাতা ছিলেন। আর জিজাবাই শিবাজির মাতা, সুভদ্রাঙ্গী সম্রাট অশোকের মাতা, আর কুমার দেবী হচ্ছে আমাদের সম্রাট সমুদ্রগুপ্তের মাতা, আর মুরা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্যের মাতা ছিলেন, সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের, মানে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা যিনি। চলো পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারি লোকেটেড? চলো পরের অপশনগুলো দেখে নেওয়া যাক। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা। সঠিক উত্তর হচ্ছে গুজরাট। তাহলে আমাদের যে ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারি বা ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? গুজরাটে। আর পার্টিকুলারলি লিটিল রান অফ কচ, এটাও কিন্তু মনে রাখবে। তাহলে ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারি বা আমাদের যে বন্য গাধা অভয়ারণ্য কোথায় অবস্থিত? গুজরাটে। আর লিটিল রান অফ কচে অবস্থিত। হোয়াট ইজ দ্য সিজিএস ইউনিট অফ ফোর্স? অপশানগুলো দেখে নেওয়া যাক। ডাইন, আর্ক, হার্জ, নিউটন। সঠিক উত্তর হচ্ছে ডাইন। তাহলে সিজিএস ইউনিট অফ ফোর্সের যে সিজিএস ইউনিটটা কি, সেটা হচ্ছে ডাইন। আর যদি বলে যে এসআই ইউনিট কি আসতো, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স, তখন কিন্তু অপশান 4টা সঠিক হতো। এসআই ইউনিট অফ দ্য ফোর্স হচ্ছে নিউটন। আর যদি আসে যে সিজিএস ইউনিট অফ ফোর্স, তখন সঠিক উত্তর হচ্ছে ডাইন। চলো পরের প্রশ্ন।
হু ইজ দ্য অথর অফ দ্য গোল্ডেন গেট? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গোল্ডেন গেটের রচয়িতাকে অরুন্ধতী রয়, বিক্রম শেঠ, অমিতাভ ঘোষ, খুশবন্ত সিং। সঠিক উত্তর হচ্ছে বিক্রম শেঠ। তাহলে গোল্ডেন গেটের রচয়িতাকে বিক্রম শেঠ। চলো পরের প্রশ্ন। গ্যাম্বিট ইজ এ টার্ম অ্যাসোসিয়েটেড উইথ বক্সিং, পোলো, চেস, টেবিল টেনিস। মানে গ্যাম্বিট শব্দটা কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে চেস বা দাবা। গ্যাম্বিট শব্দটা চেস বা দাবার সাথে যুক্ত। বহু পরীক্ষায় রিপিট হয়, গ্যাম্বিটটা ভালো করে মনে রেখো, গ্যাম্বিটটা দাবার সঙ্গে যুক্ত। আচ্ছা, কফি ইজ এক্সট্রাক্টেড ফ্রম ফ্রুট, সিড, রুট, লিফ। মানে আমরা যে কফি খাই ওটা কফি গাছের কোথা থেকে ওটা মানে ওটাকে করা হয়, এক্সট্রাক্ট করা হয়? সঠিক উত্তর হবে সিড। কফিটা কিন্তু সিড মানে কফির দানা থেকে ওটাকে এক্সট্রাক্ট করা হয়। আর যদি চা আসতো যে টি ইজ এক্সট্রাক্টেড ফ্রম, তখন সঠিক উত্তর হতো লিভস থেকে। ঠিক আছে, টি ইজ এক্সট্রাক্টেড ফ্রম লিভস আর কফি ইজ এক্সট্রাক্টেড ফ্রম সিড। চলো পরের প্রশ্ন। বাইল জুস ইজ সিক্রেটেড বাই দ্য কিডনি, প্যানক্রিয়াস, লিভার, নান অফ দিস। বাইল জুস মানে পিত্তরস, তোমরা শুনে থাকবে বাংলায় পিত্তরস যেটাকে বলা হয়। এটা আমাদের মানব শরীরের কোন অঙ্গ থেকে নির্গত হয়? ঠিক আছে বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের বৃক্ক। কিডনি মানে বৃক্ক, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, লিভার মানে যকৃৎ। সঠিক উত্তর হবে লিভার থেকে কিন্তু বাইল জুস নির্গত হয়। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বাইল জুস ইজ সিক্রেটেড বাই দ্য লিভার। চলো পরের প্রশ্ন। দ্য প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন অ্যাট দ্য টাইম অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ওয়াস। মানে ভারতবর্ষ যখন স্বাধীনতা পায় তখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার বা পিএম কে ছিলেন? লর্ড চার্চিল, লর্ড মাউন্টব্যাটেন, ক্লেমেন্ট এটলি, নেভিলি চেম্বারলিন। সঠিক উত্তর হচ্ছে ক্লেমেন্ট এটলি। ভারতবর্ষ যখন স্বাধীনতা পায় 1947 সালে 15ই আগস্ট, ওই সময় তৎকালীন ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট এটলি। ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন এনি পরীক্ষার জন্য। চলো পরের প্রশ্ন। লখনৌ ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী, গঙ্গা, যমুনা, পেরিয়ার। সঠিক উত্তর হবে গোমতী। ঠিক আছে, গোমতী রিভারের তীরে কিন্তু আমাদের লখনৌ অবস্থিত। গোমতী তোমরা জানো যে গঙ্গা নদীর একটা শাখা নদী, আর এই গোমতী নদীর তীরেই কিন্তু আমাদের লখনৌ অবস্থিত। দ্য স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া অশোক চক্র ওয়াজ অরিজিনালি ফাউন্ড অ্যাট। মানে আমাদের যে রাষ্ট্রের যে এমব্লেম, তোমরা জানো যে রাষ্ট্রের যে এমব্লেম মানে তোমরা বুঝতেই পারছো যে ওই 3-4টে সিংহ, তার নিচে অশোক চক্র, ওইটাই সম্বন্ধেই বলেছে। ওটা কোথায় প্রথম পাওয়া গেছিল? উজ্জয়ন, সারনাথ, গয়া, কপিলাবস্তু। সঠিক উত্তর হচ্ছে সারনাথ। ঠিক আছে বন্ধুরা, এক মিনিট বন্ধুরা, সারনাথ, সরি আসছিল না, সবটা ডিস্টার্ব করছিল। তাহলে এই যে স্টেট এমব্লেম যেটা আমাদের যেটা স্টেট এমব্লেম, এটা কোথায় পাওয়া গেছিলো? মানে এটা হচ্ছে অশোকের যে লায়ন ক্যাপিটাল ছিল, অশোকের লায়ন ক্যাপিটাল, এটাও পরীক্ষায় আসে যে অশোকের লায়ন ক্যাপিটাল কোথায় অবস্থিত? সারনাথে অবস্থিত ছিল। সেই সারনাথেই কিন্তু এটা পাওয়া গেছিলো। আর অনেক সময় আসে যে এই যে এমব্লেমটা দেখছো আমাদের যে স্টেট এমব্লেম, ওখানে কোন কোন প্রাণী দেখতে পাওয়া যায়? 4টে প্রাণী দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে লায়ন, একটা হচ্ছে হর্স, একটা হচ্ছে এলিফ্যান্ট, একটা হচ্ছে বুল। মানে 4টে সিংহ। অ্যাকচুয়ালি ওখানে একটা নয়, আমি ভুল বললাম। যদি আসে যে পার্টিকুলারলি অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আমাদের দেশের যে স্টেট এমব্লেম ওখানে কটা সিংহ আছে? 4টে সিংহ আছে। আর ঘোড়া একটা আছে, এলিফ্যান্ট মানে হাতি একটা আছে, আর একটা ষাঁড় আছে। ঠিক আছে, আর অশোক চক্র আছে, তোমরা দেখেছো। এবার এই যে 4টে প্রাণী দেখছো, এই 4টে প্রাণী কেন ওখানে ছিল সেইগুলোরও কিন্তু তোমার আলাদা আলাদা তত্ত্ব আছে। যেমন ধরো হর্স, যেটা দিয়ে গৌতম বুদ্ধ কিন্তু যে ঘোড়ায় করে, মানে ওনার ঘোড়া ছিল চেতক, যে চেতকটা করে কিন্তু উনি যখন মহানিষ্কিবন মানে উনি যখন রাজমহল ছেড়ে মানে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন জানার উদ্দেশ্যে, সেটা কিন্তু ওই জন্য হর্সটা দেওয়া আছে। এবং 4টে প্রাণীরই কিন্তু আলাদা আলাদা মানে আছে কেন দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নাও। আর এই সারনাথে কিন্তু গৌতম বুদ্ধ কিন্তু প্রথম ধর্ম উপদেশ দিয়েছিল, যেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এটাও একটা কোশ্চেন আমি বলে দিলাম যে গৌতম বুদ্ধ কোথায় কিন্তু প্রথম ধর্ম উপদেশ দেন? সারনাথ, যেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, এবং এটা সারনাথ উত্তরপ্রদেশে অবস্থিত। চলো পরের প্রশ্ন বন্ধুরা। মার্টিয়ার্স ডে বা শহীদ দিবস ইজ সেলিব্রেট অন 13 জানুয়ারি, 1 মে, 1 মে, 5 সেপ্টেম্বর, 12 ফেব্রুয়ারি। সঠিক উত্তর হচ্ছে শহীদ দিবস আমরা পালন করি 30শে জানুয়ারি। কেন? ওই দিন কিন্তু আমাদের 1948 সালে 30শে জানুয়ারি কিন্তু মহাত্মা গান্ধীকে জানো তোমরা হত্যা করা হয়েছিল। অনেক ব্যাপার আছে তোমরা জানো, নাথুরাম গডসে, মহাত্মা গান্ধীর যে ইস্যু তোমরা অনেকেই জানো, আর বলছি না আমি। তাহলে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ করেই কিন্তু ওটা আমাদের দেশের শহীদ দিবস হিসেবে পালন করা হয় 13 জানুয়ারি। তো চলো পরের প্রশ্ন। পাইরোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং। পাইরোমিটার মানে যেরকম ব্যারোমিটার, থার্মোমিটার, এরকমই পাইরোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ভেরি হাই প্রেসার, ভেরি হাই অ্যালটিটিউড, ভেরি হাই টেম্পারেচার, ভেরি হাই ডেন্সিটি। সঠিক উত্তর হবে
ভেরি হাই টেম্পারেচার মানে খুব উচ্চ তাপমাত্রা নির্ণয় করার জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাইরোমিটার ব্যবহার করা হয়। পাইরোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ভেরি হাই টেম্পারেচার। তো চলো পরের প্রশ্ন। দ্য মুদ্রা রাক্ষস ওয়াজ রিটেন বাই কালিদাস, শূদ্রক, বিশাখ দত্ত, নাগার্জুন। সঠিক উত্তর হচ্ছে শূদ্রক। মুদ্রা রাক্ষসের রচয়িতাকে শূদ্রক। ঠিক আছে বন্ধুরা, মুদ্রা রাক্ষস ওয়াজ রিটেন বাই এটা কিন্তু আমার একটু কনফিউশন আছে। মুদ্রা রাক্ষস ওয়াজ রিটেন বাই বিশাখ দত্ত হতে পারে না শূদ্রক হতে পারে। আচ্ছা, এটা আমি একটুখানি কমেন্টে দেখে তোমাদের জানিয়ে দেবো। আমার এই মুহূর্তে আমার একটু গুলিয়ে যাচ্ছে। মুদ্রা রাক্ষস ওয়াজ রিটেন বাই শূদ্রক দেখছি, ওটা যদি ভুল হয় আমি দিয়ে দেবো কমেন্টে। রোজ মেটাল ইজ অ্যান অ্যালয় অফ, তাহলে রোজ যেমন তোমরা জানো যে ব্রোঞ্জ, পিতল, কাঁসা এগুলো বিভিন্ন রকম অ্যালয় মানে কি ধাতুর সঙ্গে মিশিয়ে হয়েছে এটা জানতে চাওয়া হয়। তাহলে রোজ মেটালটা কি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আনকমন। কপার টিন, টিন কপার নিকেল, জিঙ্ক টিন, বিসমাথ লেড টিন, বিসমাথ সীসা টিন। সঠিক উত্তর হচ্ছে রোজ মেটাল ইজ অ্যান অ্যালয় অফ বিসমাথ, লেড ও টিন। ঠিক আছে, এই তিনটে মিশিয়ে কিন্তু রোজ মেটাল তৈরি করা হয়। তোমরা জানো জার্মাল সিলভার, তোমাদের সম্বন্ধে বলেছিলাম তোমাদের। রোজ মেটালটাও মনে রেখো। বিসমাথ লেড মানে সীসা, আর টিন মানে টিন তো জানো, আর সব কেমিক্যাল সাইনগুলো মনে রেখো। ঠিক আছে, না হলে পরীক্ষায় কিন্তু তোমাদের দিয়ে দিল যে রোজ মেটাল ইজ অ্যান অ্যালয় অফ বলে কিন্তু এই কপার টিন এইভাবে পাচ্ছ না, ওখানে সব কেমিক্যাল সাইনগুলো দিয়েছে। বিআই, পিবি মানে তোমার হচ্ছে লেড মানে সীসা যেটাকে বাংলায় বলে, টিনের কেমিক্যাল সাইন হচ্ছে এসএন। এই কেমিক্যাল সাইনগুলো তোমাদের 9, 10 বইয়ে পেয়ে যাবে, খুলে দেখে নিও। এডুকেশনাল ফল ইন দ্য ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, নান অফ দিস। সঠিক উত্তর হচ্ছে কনকারেন্ট লিস্ট বা আমাদের যৌথ তালিকাতে কিন্তু এডুকেশন বা শিক্ষা কিন্তু আছে, মানে রাজ্য সেন্টার দুটো উভয় তালিকাতেই আছে। এবং 42তম সংশোধন যেটা 1976 সালে হয়েছিল সেই সংশোধন দ্বারাই কিন্তু এটাকে কনকারেন্ট লিস্টে আনা হয়। চলো পরের প্রশ্ন। সত্যশোধক সমাজ ওয়াজ ফাউন্ডেড বাই জ্যোতিবা ফুলে, দয়ানন্দ সরস্বতী, রামমোহন রায়, আত্মারাম পাণ্ডুরঙ্গ। সঠিক উত্তর হচ্ছে জ্যোতিবা ফুলে। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? জ্যোতিবা ফুলে। যেমন দয়ানন্দ সরস্বতী করেছিলেন তোমরা জানো আমাদের আর্য সমাজ, রামমোহন রায় ব্রাহ্ম সমাজ, এরকম আর কি। অ্যান এলিমেন্ট ইউজ অ্যাজ সেমিকন্ডাক্টর ইজ ট্রানজিস্টার ইন, মানে যে ট্রানজিস্টার তোমরা জানো, ট্রানজিস্টার যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, যেটা মোবাইল হোক, রিমোট হোক, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে ট্রানজিস্টার, এই সম্বন্ধে কিন্তু আমি একটা বিস্তারিত নোট আমি বলেছিলাম। আমি কিন্তু ওই মিসলেনিয়াসের জেনারেল সাইজ সেটগুলো দেখতে পাবে। সেখানে সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী, মানে ট্রানজিস্টারের কি অর্ধপরিবাহী হিসাবে, কোন এলিমেন্ট অর্ধপরিবাহী হিসাবে ইউজ হয়। সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধপরিবাহী, তোমরা পড়ে থাকবে যে পরিবাহী, অর্ধপরিবাহী এগুলো তোমরা পড়ে থাকবে। হ্যাঁ, তারপরে অপরিবাহী মানে যেটাতে কোনো পরিবাহী সে পরিবহন করে, পরিবাহী হয় না, মানে একদম পরিবাহী নয়, এগুলো তোমরা দেখবে ফিজিক্সের 9, 10 বইতে পেয়ে যাবে। হ্যাঁ, পরিবাহী, অর্ধপরিবাহী, তার ভেতরে কোনটা বিশুদ্ধ পরিবাহী, এরম আছে, তোমরা পেয়ে যাবে। এগুলো ভালো করে পড়তে হবে তোমাদের। আচ্ছা, এই সম্বন্ধে নোটও দিয়েছিলাম। গোল্ড, সিলিকন, সিলভার, লেড। তাহলে অ্যান এলিমেন্ট ইউজড অ্যাজ সেমিকন্ডাক্টর ইন ট্রানজিস্টার ইজ, এখানে যে কটা অপশান আছে সঠিক উত্তর হচ্ছে সিলিকন। ঠিক আছে, তাহলে ট্রানজিস্টারে যে সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে সিলিকন। এবং আরেকটা বহুল প্রচলিত এলিমেন্ট যেটা বা মৌল যেটা ব্যবহৃত হয় ট্রানজিস্টারে সেমিকন্ডাক্টর হিসাবে, সেটা হচ্ছে জার্মেনিয়াম। এটা আমি লিখবো বলেও ভুলে গেলাম। তাহলে অপশানে এখানে যে কটা অপশান আছে সঠিক উত্তর সিলিকন। আরেকটা নাম আমি বলে রাখছি, মনে রেখো, ওখানে আমি দিয়েছিলাম যতদূর মনে পড়ছে জার্মেনিয়াম। যদি প্রশ্নে সিলিকন না থেকে জার্মেনিয়াম থাকতো ওটাও সঠিক উত্তর হতো। মানে অ্যান এলিমেন্ট ইউজ অ্যাজ সেমিকন্ডাক্টর ইজ ট্রানজিস্টার ইজ জার্মেনিয়ামও হতে পারে। জার্মেনিয়াম, সিলিকন এই দুটোই কিন্তু বহুল প্রচলিত এলিমেন্ট যেটা সেমিকন্ডাক্টর হিসাবে ট্রানজিস্টারে ব্যবহৃত হয়। দ্য ফার্স্ট ইন্ডিয়ান টকি ওয়াজ, টকি মানে প্রথম যখন সিনেমা এসেছিল তখন কিন্তু মানে ওখানে সাউন্ড ছিল না, মানে সাইলেন্ট মুভি। তোমরা দেখে থাকবে, তোমরা তো চার্লি চ্যাপলিন দেখলেই বুঝতে পারবে সাইলেন্ট মুভি। তা ভারতবর্ষের প্রথম টকি মানে আর টকি মানে কি, যে সিনেমাতে সাউন্ড মানে অ্যাপ্লাই হওয়া শুরু হলো, মানে যখন ধরো সিনেমা এবারে এখন যেরকম সিনেমা আমরা দেখি, মানে কথা বলা সিনেমা যখন থেকে শুরু হলো সেটাকে বলে টকি। আর তার আগে ছিল সাইলেন্ট মুভি বা নির্বাক চলচ্চিত্র, বাংলায় যেটা বলা হয়। তাহলে ভারতবর্ষের এরকম ফার্স্ট ইন্ডিয়ান টকি বা মানে সবাক চলচ্চিত্র, মানে কথা শুনতে পাওয়া যাচ্ছে এখন যেরকম সিনেমায়, সেটা প্রথম টকি কি? রাজা হরিশ্চন্দ্র, মুক্তি, আলামারা, পুণ্ডলিক। বহুত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে মনে রেখো। দ্য ফার্স্ট ইন্ডিয়ান টকি বা প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র হচ্ছে আমাদের আলামারা। ঠিক আছে, যেটা ডাইরেক্টর ছিলেন আর্দেশিয়ার ইরানি। এই নামটা একটুখানি বাংলাটা তোমরা দেখে নিও, আমি বাংলাটা পাশে লিখে দেবো, ভুলে গেছি প্রোনাউন্সিয়েশন, নামের ক্ষেত্রে একটু গন্ডগোল হয়।
আরদেশি আর ইরানি, তোমরা ইরানি নামটা ভালো করে মনে রাখবে, যে দ্য ফার্স্ট ইন্ডিয়ান টকি ওয়াজ ডাইরেক্টেড বাই ইরানি, এই নামটা মনে রাখবে। দ্য ফার্স্ট ইন্ডিয়ান টকি ওয়াজ ডাইরেক্টেড বাই আরদেশির ইরানি, বা ওইটা যাই হোক প্রোনাউন্সিয়েশনটা তোমরা ইরানিটা মনে রাখবে। কত সালে? 1931 সালে ভারতবর্ষের প্রথম টকি কিন্তু তৈরি হয় বা রিলিজ হয়। আর এইটাতে অভিনয় করেছিলেন মানে যে হিরো ছিলেন, মানে যিনি পুরুষ যে মেন ক্যারেক্টার ছিলেন মাস্টার ভিতাল, আর যিনি নারী মূল ক্যারেক্টার ছিলেন, মানে নায়িকার ভূমিকাও হতে পারে, আমি তো অত ডিটেলে দেখিনি, আর জুবিদা, এই নাম দুটো মনে রেখো। এই সিনেমাতে অভিনয় করেছিলেন হচ্ছে মাস্টার ভিতাল অ্যান্ড জুবিদা। আর কে ডাইরেক্ট করেছিলেন? আরদেশির ইরানি। আর সিনেমার নাম ছিল আলামারা, আর 1931 সাল। আর যদি কখনো প্রশ্নে আসে যে ভারতের প্রথম সিনেমা, মানে যদি একদম প্রথম যে এটারও আরও অনেক রকম মানে প্রশ্ন হয়, কিন্তু ওটা দিলাম না। মানে আরেকজন হীরালাল সম্বন্ধে তোমরা যদি জেনে থাকো, ওটাও জানলে আবার এই সম্বন্ধে অনেক ওয়েব সিরিজও একটা হয়েছে, তোমরা দেখলে চাইলে দেখে নিতে পারো। কিন্তু যদি প্রশ্নে আসে যে ভারতবর্ষের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি কোনটি, তখন সঠিক উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। ভারতবর্ষের, আমি এখানে লিখেছি যে ভাষায় তখন যেটা মনে পড়ছিল, আমি বাংলা মুখে বলে দিচ্ছি, ভারতবর্ষের প্রথম সিনেমা হলো রাজা হরিশ্চন্দ্র, বা ভারতবর্ষের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। সেটা কিন্তু অবশ্যই সাইলেন্ট মুভি বা নির্বাক চলচ্চিত্র ছিল, যেটা কত সালে রিলিজ হয়েছিল? 1913 সালে। এবং কে বানিয়েছিলেন, কে পরিচালক ছিলেন? দাদা সাহেব ফালকে। তোমরা এখন জানবে যে দাদা সাহেব ফালকে যে অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রত্যেক বছর, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা আমাদের লাস্ট মনে হয় ওয়াদির রহমান পেয়েছেন, খুব একজন বহুল প্রচলিত অভিনেত্রী। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে সিনেমা, মানে যদি প্রশ্নে আসে যে ভারতবর্ষের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, সেটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, যেটা কিন্তু অবশ্যই সাইলেন্ট মুভি ছিল, আর পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে। ওখানে আর অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলো দিইনি। আর যদি আসে ফার্স্ট ইন্ডিয়ান টকি, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, হরিশ্চন্দ্র অনেকেই জানে। ফার্স্ট ইন্ডিয়ান টকি কিন্তু আলামারা, যেটা 1931 সালে রিলিজ হয়। ডাইরেক্টর ছিলেন আরদেশির ইরানি, আর অভিনেতা ছিলেন মাস্টার ভিতাল এবং জুবেদা। আর 1931 সালে এটা রিলিজ হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমি ক্যালকাটা হাইকোর্টের জন্য পারলে বৃহস্পতিবার আরও একটা সেট আনবো। আশা করছি এই যে সেটটা আপলোড করলাম তোমাদের উপকারে আসবে। তো চলো বন্ধুরা, গুড বাই।